আর হচ্ছে সিরামিক্সটা আমরা মেনলি ইউজ করে থাকি অ্যাস্থেটিক পারপাসে। দ্যাট মিনস যেখানে আমাদের অ্যাস্থেটিকটা বেশি দরকার সেক্ষেত্রে আমরা সিরামিকটা ইউজ করি। সেক্ষেত্রে আমরা সরাসরি সিরামিক ইউজ করতে পারি, যেটা সিরামিক অনলে, ইনলে অথবা হতে পারে ভিনিয়ার্স, যেটা আমরা কম্পোনিয়ার বলে থাকি। কম্পোনিয়ার বা ভিনিয়ার্স হতে পারে আমাদের পুরো দাঁতটাকে কভার করার জন্য, অথবা পার্শিয়ালি যে অংশটুকু দেখা যায় সেটাকে কভার করার জন্য। অনেক সময় দেখা যায় আমরা মেটাল ফিউজ পোর্সেলিন, দ্যাট মিনস মেটালটা দেখতে ডিসকালার্ড হবে, মেটালটা যাতে কালারটা শো না করে সেজন্য আমরা অ্যাস্থেটিক্যালি করার জন্যই সিরামিক্সটা ইউজ করে থাকি। দ্যাট মিনস এটা অ্যাবিলিটি টু অ্যাস্থেটিক প্রপার্টিজ থাকবে, দ্যাট মিনস অ্যাস্থেটিক্যালি এটা এক্সিলেন্ট সাধারণত, যাতে কালার সাথে ম্যাচিং হয়, ট্রান্সলুসেন্সি হয়, ট্রান্সমিশন অফ লাইট। আমরা জানি অ্যাস্থেটিক্যালি এই অনেকগুলো পয়েন্ট বা ভ্যালু এখানে আসে অ্যাস্থেটিক বোঝাচ্ছে। কালার একটা ফ্যাক্টর, কালার হলো আবার শেড একটা ফ্যাক্টর, ট্রান্সলুসেন্সি কতটুকু লাইট পাস করতেছে কি করতেছে না সেটার উপর ডিপেন্ড করে। তারপর ট্রান্সমিশন অফ লাইট কতটুকু পাস করতেছে, এটা উপর সাধারণত শেডটা ভেরিয়েশন হয়। যেন একটা কালার জিনিস যখন আমি লাইট আলোতে ধরি, এটা ভিতরে দুজন আলো পাস করে তখন কালারটা কিছু চেঞ্জ হয়। সেরকমই আমাদের দাঁতের মাঝখানে কিছু অংশে যেমন এনামেল অংশটা বা ইনসিসাল এজে লাইট পাস করবে, সেখানে কোনো মেটালিক অংশ থাকবে না, এখানে পুরোপুরি লাইট পাস করবে, তাহলে ওখানে একটা শ্যাডো আসে। আবার আরেকটু নিচের দিকে যখন আসবো ওখানে আমাদের পাল্প থাকে, পাল্পে একটা শ্যাডো আসে, বা ডেন্টিন থাকে, ডেন্টিনের শ্যাডো আসে। তো এটার সাথে ম্যাচিং করার জন্য আমাদের এই পয়েন্ট গুলো খেয়াল করতে হচ্ছে। এখন পোর্সেলিন যদি আমরা প্রপার্টিজ বলি, পোর্সেলিন একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হলো যেটা ফায়ারিং সিঙ্কেজ হয়। দ্যাট মিনস এটা যখন ফায়ারিং করা হয়, ফায়ারিং করলে এটা অনেকটাই সিঙ্কেজ হয়, এটা উল্লেখযোগ্য একটা সিঙ্কেজ, যেটা 30 to 40%। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এটা সিঙ্কেজটা উল্লেখযোগ্য, বা 30 to 40% পর্যন্ত সিঙ্কেজ হয়। এই জন্য যে কোনো ক্রাউন প্রিপারেশনের সময় এটাকে ওভার বিল্ড আপ করতে হয়, দেওয়ার সময় একটু বেশি দিতে হবে যাতে সিঙ্কেজ হলে ওটাকে মিনিমাইজ বা কম্পেনসেট হয়ে থাকে। আমি জানি যে বিকাশে টাকা 20% নিয়ে নিবে, 2% নিয়ে নিবে, তাহলে আমি দেওয়ার সময় 2% টাকা বেশি দিচ্ছি। এটা সেরকম আমি জানি যে এটা সিঙ্কেজ হবে 30 to 40%। সো যখন আমি ক্রাউন প্রিপারেশন করবো বা কোনো রেজিস্ট্রেশন করবো, সেটা আমি ওভার বিল্ড আপ করবো, যাতে সিঙ্কেজ হলো এটা আগের মতো বা আগের শেপেই থাকে বা কম্পেনসেট হয়। আর এটা একটা সুবিধা হচ্ছে এটা কেমিক্যালি ইনার্ট, দ্যাট মিনস এটা সাধারণত কোনো কারোর সাথে কোনো রিঅ্যাকশন করে না, বা সারফেসের সাথে কোনো রিঅ্যাকশন করে না, যার কারণে এটা ডিসকালারেশন হয় না। পোর্সেলিনটা সাধারণত ডিসকালারেশন হয় না, যেহেতু কারোর সাথে কোনো রিঅ্যাকশন না হলে তো সাধারণত এটা স্টেনিং হবে না, তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। আসলে লো থার্মাল কন্ডাক্টিভিটি, পোর্সেলিন গুলো থার্মাল কন্ডাক্টিভিটিটা কম। যেন আমরা বলি যে সিরামিক প্লেট গুলো, বা আমরা যে চায়ের কাপে কেন আমরা চা খাচ্ছি, অন্য কিছুতে খেলে কেন অসুবিধা, অন্যগুলোতে সাধারণত হিট ট্রান্সমিট করে বলে আমাদের ধরতে অসুবিধা হবে, খেতে অসুবিধা হবে, বাট সিরামিক্স গুলোতে আমাদের এই থার্মাল কন্ডাক্টিভিটি কম বলে আমরা ধরতে পারি। আচ্ছা একটা আচ্ছা গুড অ্যাস্থেটিক প্রপার্টিজ, অ্যাস্থেটিক্যালি এটা গুড হতে হবে, এক্সেলেন্ট হতে হবে, বা এটা গুড অ্যাস্থেটিক প্রপার্টিজ আছে, কারণ এটাই আমাদের, এটা একটা অ্যাডভান্টেজ যে দাঁতের কালারের সাথে ম্যাচিং হয়। এক্সেলেন্ট প্রপার্টিজ এটা অনেকটাই ভঙ্গুর, কারণ এটা হলো কম্প্রেসিভ স্ট্রেন্থ ভালো, টেনসাইল স্ট্রেন্থ ভালো না বা বেশি না, টেনসাইল স্ট্রেন্থ কম। দ্যাট মেইন কজ অফ ফ্র্যাকচার failure to crack propagation, which almost invariably intimates with the unglazed inner surface. দ্যাট মিনস সেটা সাধারণত ফেলিউর একটা মেইন কজ হচ্ছে এটা পোর্সেলিন ক্র্যাক করে বা পোর্সেলিন স্লিপস আউট হয়, একটা অংশ ভেঙে যায়, একটা অংশ ভেঙে গেলে ওই অংশটা রাফ হয়ে যাচ্ছে, রাফ হলে পেশেন্ট ডিসকমফর্ট ফিল করে, অথবা ডিসকালার হয়ে যাচ্ছে, অথবা মেটালটা দেখা যাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে মাস্কিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, দ্যাট মিনস মেটালটা যাতে দেখা না যায় এটা উপরে পোর্সেলিনটা দেওয়া হয়। সেক্ষেত্রে মেটাল একটা অংশ ভেঙে, পোর্সেলিন একটা অংশ ভেঙে গেলে মেটালটা তখন শো করে, তখন পেশেন্টে আনএস্থেটিক মনে করে, তখন এটা ফেলিউর মনে করা হচ্ছে। কারণ আমরা বলি যে ফাংশন রেস্টোরেশন মিনস হচ্ছে যে ফাংশনাল, অ্যাস্থেটিক এবং অ্যানাটমিক দুই তিনটেই আমাদের মেইনটেইন হচ্ছে, এবং কোনটা লস করা মানে হচ্ছে যেটা ফেলিউর। ওকে, এটা পার্শিয়ালি বা ক্ষেত্রে। আর এটা আমরা সাধারণত পোর্সেলিনটা সাধারণত
মেটালের সারফেসের সাথে সাধারণত ফিউশন করে দিই বা অনেকটা এটা সে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে। আর এটা হাই রেজিস্ট্যান্স টু ওয়্যার, এটা ওয়্যার রেজিস্ট্যান্সটা গুড, এক্সেলেন্ট ওয়্যার রেজিস্ট্যান্স। কিন্তু এর আরেকটা অসুবিধা হচ্ছে যে এটা অপোজিট টিথকে সাধারণত ওয়্যার করে। ন্যাচারাল টিথ যদি অপোজিট দাঁত যদি ন্যাচারাল হয় সেখানে ওয়্যার হয় বা ক্ষয় করে। এটা একটা সুবিধা যে নিজে ক্ষয় হচ্ছে না, কিন্তু আরেকটা অসুবিধা করছে সে আরেকজনকে অপোজিট যদি ন্যাচারাল টিথ থাকে তাহলে ন্যাচারাল টিথ গুলোকে ক্ষয় করার টেন্ডেন্সি থাকে। এটা হলো পোর্সেলিন একটা অসুবিধা। অথবা পোর্সেলিন টিথ যখন বলবো পোর্সেলিন টিথ এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে ন্যাচারাল অপোজিট টিথ গুলোকে সাধারণত ওয়্যার ডাউন করে, যেটা অ্যাক্রিলিক করে না। অ্যাক্রিলিক হলে নিজে ক্ষয় হবে, আর পোর্সেলিন হলে যে না নিজে ক্ষয় হবে না, অন্যকে ক্ষয় করবে, ওয়্যার করবে। আর গ্লেজ সারফেস রেজিস্ট ফ্ল্যাগ অ্যাকুমুলেশন, যদি এটা গ্লেজিং করা হয় বা গ্লেজ দেওয়া হয় তাহলে সারফেসটা খুবই স্মুথলি থাকে। স্মুথ থাকার কারণে এখানে সাধারণত ফ্ল্যাগ অ্যাকুমুলেশন হয় না। স্মুথ সারফেসে সাধারণত ফ্ল্যাগ অ্যাকুমুলেশন হয় না। আর ফ্ল্যাগ অ্যাকুমুলেশন না হলে স্টেনিং হয় না। মানে আমাদের ফ্ল্যাগ অ্যাকুমুলেশন একটা স্টেনিং একটা মেইন ফ্যাক্টর, যে খাবার আটকে যাচ্ছে বা হচ্ছে ওখান থেকে আমাদের বিভিন্ন রিঅ্যাকশন করতে পারে, অথবা এটা সেকেন্ডারি ক্যারিজ একটা ফ্যাক্টর, সেকেন্ডারি ক্যারিজে একটা কারণ হতে পারে। কিন্তু এটা সুবিধা হলো যে এটা সারফেসটা গ্লেজ থাকার কারণে এটা সাধারণত প্লাগ অ্যাকুমুলেশন বা প্লাগ জমাটা রেজিস্ট করতে পারে। আমরা পোর্সেলিন গুলো অনেকগুলো কাজে ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমরা পোর্সেলিন জ্যাকেট ক্রাউন, দাঁতটাকে আমরা টোটালি কভার করে ফেলি। এটা সাধারণত বিভিন্ন মার্কস দাঁতের ডিসকালারেশন হয়ে গেলে তখন দাঁতটাকে সৌন্দর্যটাকে ফেরত দেওয়ার জন্য একটা পদ্ধতি হলো যে পোর্সেলিন জ্যাকেট ক্রাউন, দাঁতটাকে চতুর্পাশে টুথ প্রিপারেশন করে একটা থিন লেয়ার সরাইয়া পোর্সেলিন দিয়ে কাভারিং করে ফেলা। এখন তাহলে পোর্সেলিন কালারটাই দেখা যাবে। এক্ষেত্রে মিনিমাম পোর্সেলিন থিকনেস হতে হয় 0.8 মিলিমিটার। মানে এই ক্ষেত্রে যে আমাদের মিনিমাম থিকনেস, কারণ আমরা জানি পোর্সেলিন একটা অসুবিধা হচ্ছে যে বিটেল, তবে এটা থিন সেকশনে বেশি বিটেল। ইভেন আমরা যে বাসার যে টাইলস গুলো ইউজ করে থাকি টাইলস গুলো অনেক বিটেল, যদি এটা আমাদের যথেষ্ট সাপোর্ট না হয়, অথবা এটা টেনসাইল স্ট্রেন্থটা ভালো না কিন্তু কম্প্রেসর স্ট্রেন্থ ভালো। এই জন্য আমরা যখন কোনো ফ্লোর সারফেসে দিচ্ছি, স্মুথ সারফেস দিচ্ছি, তখন সমস্যা হয়। বাট আমি যদি ওখানে না দিয়ে উপর নিচে রেখে একটু টোকা দিই তাহলে ভেঙে যাবে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যখন বিল্ড আপ করে থাকি ফার্স্ট আমরা এনামেল বিল্ড আপ করে থাকি। বিল্ড আপ করার পর দেন আমরা স্লারি মিক্স করে আমরা অন্যান্য লেয়ার গুলো বা প্রথম ওপেক দেওয়া হয়, ওপেক দেওয়ার পর ডেন্টিন দেওয়া হয়, ডেন্টিন দেওয়ার পর দেন আমাদের এনামেল শেডিংটা দেওয়া হয়। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট যে আমরা পোর্সেলিনটা পেয়ে থাকি সাধারণত পাউডার ফর্মে, পাউডার ফর্মে পেয়ে থাকি। পাউডার ফর্মের সাথে আমরা ওয়াটার মিক্সিং করে অথবা এটার সাথে একটা কেমিক্যাল এজেন্ট বা একটা লিকুইড সাপ্লাই করা হয় কোম্পানি, সেই লিকুইডটা দিয়ে মিক্সিং করে আমরা সাধারণত একটা স্লারি মিক্স করে থাকি। দ্যাট মিনস পোর্সেলিন পাউডার আকারে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ওয়াটার মিক্সিং করে থাকি, অথবা কোম্পানি যে ওয়াটার কন্টেনিং এজেন্ট একটা সাপ্লাই করে সেটার সাথে মিক্সিং করে আমরা ডিজায়ার শেপ করে থাকি। ডিজায়ার শেপ করার পর এটাকে কম্প্যাক্ট করা হয় ওয়াটার রিমুভ করার জন্য। তখন কটন বা টিস্যু দিয়ে এটা এক্সেস ওয়াটারটাকে রিমুভ করা হয়। দেন এটা ফায়ারিং করলে সিঙ্কেজটা কম হবে। এইজন্য অবশ্যই এটা যখন আমি মিক্সিং করার পর যখন আমি শেপিং করার পর এক্সেস ওয়াটারটা যতটা সম্ভব রিমুভ করে ফেলতে হবে। এটা সাধারণত টিস্যু দিয়ে করা হয় বা গজ পিস দিয়ে করা হয় অথবা স্পঞ্জ দিয়ে করা যেতে পারে। সেই ওয়াটারটা রিমুভ করার পরে তাহলে সিঙ্কেজটা তুলনামূলক কম হবে এবং পোরোসিটিটা কম হবে, যেটা স্ট্রেংথ বেশি হবে, ট্রান্সলুসেন্সি বেশি হবে। তাহলে এটা একটা ম্যানিপুলেশন একটা স্টেপ বা মেন স্টেপ, যে আমরা সাধারণত পোর্সেলিন যখন আমরা ম্যানিপুলেশন করব ওয়াটার দিয়ে মিক্সিং করব, অথবা কোম্পানি যে লিকুইডটা সাপ্লাই করতেছে সেটা ওয়াটার কন্টেনিং একটা লিকুইড। তো সেক্ষেত্রে হচ্ছে যে ওটা দিয়ে যখন মিক্সিং করে স্লারি মিক্স করবো, স্লারি মিক্স করার পর আমরা ডিজায়ার শেপ করে দিব, কারণ আমরা নরম অবস্থায় শেপিং করতে সুবিধা হবে। দেন এটাকে অবশ্যই এক্সেস ওয়াটারটাকে রিমুভ করতে হবে বাই টিস্যু অর গজ অথবা অর কটন বা স্পঞ্জ, এটা দিয়ে এক্সেস ওয়াটার রিমুভ করে দেন এটাকে ফায়ারিং করতে হবে, যাতে সিঙ্কেজটা কম হয়, পোরোসিটিটা কম হয় এবং এতে হার্ডনেস বা স্ট্রেংথ বেশি থাকবে। পোরোসিটি কম থাকলে স্ট্রেংথ বেশি থাকবে। দেন আমাদের যখন এটা ফায়ারিং হওয়ার পর যখন এটা হার্ড হয়ে যাবে দেন এটা উপরে, তবে এটা পার্শিয়ালি ফায়ারিং করা হয় ইনিশিয়ালি, দেন এটার উপরে একটা গ্লসি সারফেস দেওয়া হয় বা গ্লসি একটা লিকুইড দেওয়া হয়। লিকুইডটা কারণ এটা গ্লেজটা আসে, যার কারণে এটা ক্র্যাকিং বা প্লাগ অ্যাকুমুলেশনটাকে প্রিভেন্ট করে।
তারপরে এটা ইন শর্টে ম্যানিপুলেশন। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা হচ্ছে যে আমরা যখন যে পোর্সেলিন জ্যাকেট কাউন্টটাকে আমরা সিমেন্টেশন করব, সিমেন্টেশনের জন্য আমাদের একটা স্পেস দরকার। স্পেসটা হচ্ছে যে সিমেন্টিং মিডিয়ার জন্য। তো সিমেন্টেশন জন্য সিমেন্টিং মিডিয়ার জন্য এভারেজ 25 মাইক্রন স্পেস রাখা হয়। সেক্ষেত্রে আমরা সাধারণত ডাইয়ের উপরে বা যেখানে রেজিস্ট্রেশনটা করবে সেটার উপর ওই স্পেসটাকে সাধারণত স্পেসার দিয়েই করা হয়। একটা স্পেসার ডাইয়ের উপর দেওয়া হলে ওই জায়গাটা খালি থাকলো, ওই জায়গাটা স্পেসার দখল করে নিল। এটার পর যখন আমি পোর্সেলিন বানাচ্ছি, তাহলে পোর্সেলিন বানানোর পর ওই জায়গাটা তখন খালি থাকলো। এটা আমাদের সিমেন্টেশনের জন্য স্পেস হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এটা সিমেন্টিং মিডিয়া এখানে থাকতে পারবে। আরেকটা হচ্ছে মেটাল সিরামিক। আমরা বেশিরভাগ করে থাকি মেটাল সিরামিক। কারণ হচ্ছে পোর্সেলিনটা বিটেল হওয়ার কারণে এটা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এইজন্য যথেষ্ট স্পেস নিতে পারে না বলে এটা আমরা সাধারণত মেটাল ভিতরে সাপোর্ট দিয়ে মেটালের উপর আবার পোর্সেলিন দিয়ে অ্যাস্থেটিক করা হয়। মানে অনেকটা হলো যে ওই যে বললাম আমাদের আইডিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমরা অনেকগুলো সাপোর্ট নিয়ে থাকি। নায়ক যদি ভালো নাচতে না পারে তাহলে আমরা নায়িকা দিয়ে নাচায়া বা দেখাইয়া সে নাচতেছে, অথবা গাইতে না পারলে গায়ক দিয়ে গেয়ে তাকে হেল্প করতেছে। এটা এরকম যে পোর্সেলিনটা দেখতে সুন্দর কিন্তু সে যথেষ্ট হার্ড না হওয়ার কারণে সাধারণত এটা ইনসাইডে মেটাল দেওয়া হয়, মেটালের উপর পোর্সেলিনটা এড করা হয়। তাহলে আমাদের অ্যাস্থেটিক্যালি হলো অ্যাজ ওয়েল অ্যাজ হার্ডনেস এর দিক দিয়ে হলো। এজন্য সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেটাল সিরামিক ইউজ করে থাকি বা মেটাল ফিউজড পোর্সেলিন ইউজ করা হয়। এবং এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট যে মেটালের সাথে পোর্সেলিনটাকে ফিউজ করতে হবে বা বন্ডিং করতে হবে। সেক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন যদি সিমিলার না হয় তাহলে দেখা যায় পোর্সেলিনটা বেশি এক্সপানশন হবে, মেটালটা কম এক্সপানশন হবে, অথবা মেটালটা বেশি এক্সপানশন হচ্ছে পোর্সেলিনটা কম এক্সপানশন হবে। তখন কি হবে? দুইটা জয়েনিং খুলে যাবে, আলাদা হয়ে যাবে বা পোর্সেলিনটা ক্র্যাক করবে। তখন অসুবিধা। এইজন্য সাধারণত পোর্সেলিনে একটা লুসাইট বা লিসাইট এড করা হয় যেটা অনেকটা ফেলসপার টাইপ বা এটা হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে। এই টাইপের একটা জিনিস এড করা হয় যাতে কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটাকে বাড়ানো হয়। যখন আমি কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন বাড়াচ্ছি তখন এটা মেটালের সাথে সিমিলার হচ্ছে। দ্যাট মিনস মেটালের সাথে সিমিলার করার জন্যই সাধারণত পোর্সেলিনে এই জিনিসটাকে এড করা হয়। এড করলে এটা কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন গুলো। আচ্ছা, আবার এটা একটা আবার জিজ্ঞেস করে যে সিরামিকের বা পোর্সেলিনের কম্পোজিশনে কি কি ইনগ্রেডিয়েন্ট থাকে? কেউ কি বলতে পারো? সিরামিকের আমাদের কম্পোজিশনে কি কি থাকে? এগুলো তো মুখস্থ কথা। শুনতে পাচ্ছ? जी सर। হ্যাঁ, সিরামিকের কম্পোজিশনে কি কি থাকে? सर फेल्डस्पार साइना क्ले। তাহলে এই ফেলসপারের কাজ কি? हार्डनिंग করে স্যার এটা। হার্ডেনিং। আর এখানে ইম্পর্টেন্ট এই যে এটা বললাম যে এটা কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটাকে ইনক্রিজ করে। কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন ইনক্রিজ করার কারণে এটা আমাদের মেটালের সাথে যে কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন সেটার সাথে ম্যাচিং হয়। এখন মেটালের সাথে যেহেতু ফিউজড আছে, বাড়লে দুটাই বাড়ে, কমলে দুটাই একসাথে কমে। তাহলে এটা সাধারণত এই বন্ডিংটা খুলে যায় না। যদি এটা ডিফারেন্স হয়ে যায় তাহলে বন্ডিংটা খুলে যাবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মেটালের সাথে, এটা তোমরা আগেও পড়ছো বা ইম্পর্টেন্ট একটা বলে তোমরা আগে যে মেটালের সাথে সিরামিক কি ধরনের বন্ডিং করে বা কয় ধরনের বন্ডিং করে এবং সেগুলো কি কি? আচ্ছা, এখানে ৩ ধরনের বন্ডিং করে। আমি তিন দুটো ধরনের। বলে দিচ্ছি। একটা হচ্ছে মেকানিক্যাল রিটেনশন করে, যেহেতু আমাদের এখানে সিভিয়ার আন্ডারকাট অনেকগুলো আন্ডারকাট আছে বা রাফ সারফেস, রাফ সারফেসের মাধ্যমে সে মেকানিক্যাল রিটেনশন করে। আরেকটা হচ্ছে যে কেমিক্যালিটা মেটাল অক্সাইড, মেটালের মধ্যে মেটাল অক্সাইড ফর্মেশন করে। মেটাল অক্সাইডের মাধ্যমে সে কেমিক্যালি বন্ডিং করে অ্যালয় সারফেসের সাথে। আরেকটা কি? এখানে ৩টা ছিল, মনে আছে কি? এটা তোমাদের জন্য কেমিক্যাল, তারপর আরেকটা হচ্ছে কম্প্রেসিভ বন্ড। কম্প্রেসিভ। দ্যাট মিনস যেটা সিঙ্কেজ করার পর যেটা কম্প্রেস করতেছে সে কম্প্রেসিভ বন্ডিং করতেছে। আচ্ছা, তাহলে দ্যাট মিনস এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে সাধারণত মেটালের সাথে কিভাবে বন্ডিং করে।
এটা সিরামিকটা মেকানিক্যাল, কেমিক্যাল এবং কম্প্রেসিভ। That means a greater strength of porcelain bonded to the metal count allows using load bearing area is due to, কারণ এই মেটাল স্ট্রেন্থটা বা মেটাল সাপোর্টটা কেন নেওয়া হয়, আর মেটাল সাবস্টেন্স সাপোর্টিং দ্য পোর্সিলিন, এই মেটাল সাবস্টেন্স আমাদের মেকানিক্যাল স্ট্রেসটা নিয়ে থাকে, মানে লোড বেয়ারিং এরিয়াতে গ্রেটার স্ট্রেন্থ দিয়ে থাকে এই পোর্সিলিন এই মেটালের মাধ্যমে। আর এখানে ডিক্রিজ দ্য ক্র্যাক প্রপাগেশন বাই বন্ডিং দ্য ইনার সারফেস অফ দ্য পোর্সিলিন টু দ্য মেটাল, মেটালের সাথে আমাদের পোর্সিলিন ইনার সারফেসে একটা বন্ডিং হয়, যেটা আমরা এতক্ষণ বললাম, সেই বন্ডিং এর মাধ্যমে সে প্রপাগেশনটা ক্র্যাকিংটা কমায় দিচ্ছে বা কমে যাচ্ছে। আউটার সারফেস অফ দ্য পোর্সিলিন টু is being under tension, thus crack the propagation, decrease the propagation. আউটার সারফেসটা আন্ডার টেনশনে থাকে, যার কারণে এটা সবগুলো একসাথে বন্ডিং থাকে বা একটা মলিকুলার অ্যাট্রাকশনের মধ্যে থাকে, যার কারণে এটা ক্র্যাকিংটা কম হচ্ছে। আর এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে মেটাল সাপোর্ট হওয়ার কারণে বা মেটাল ফিউজ হওয়ার কারণে অনেক সময় মেটালটা শেডও দেখা যায়। মেটাল শেডও দেখা গেলে তখন অ্যাস্থেটিক্যালি এটা একটা অ্যাস্থেটিক্যালি পুয়ার থাকে, মেটালটা দেখা যায় বা অনেক সময় পোর্সিলিন ভিতরে মেটাল দেখা যায়। হ্যাঁ, এটাকে মাস্কিং করার জন্য সাধারণত ওপেকটা ইউজ করা হয়, ওপেকটা ইউজ করে আগে নিউট্রালাইজ করা হয়, দেন এটার উপর যে কালারটা দিতে যাচ্ছি সেই কালারটা দেওয়া হয়। যেমন একটা গাছে আমি পেন্টিং করতে যাচ্ছি, গাছের মধ্যে বা কোনো কিছু একটা ওয়ালে পেন্টিং করতে যাচ্ছি, আগে আমার কি করতে হচ্ছে ওখানে কালার দিয়ে একটা ইয়ে করতে হচ্ছে, নিউট্রালাইজ করতে হচ্ছে, নিউট্রালাইজ করার পর দেন এটা আমি রাইটিং করলে দেখা যাবে ভালো। এটা এরকম যে আমরা সাধারণত মেটাল ওপে সাধারণত ওপেক ভ্যারাইটি দিয়ে বা ওপেক লেয়ার দিয়ে সাধারণত এটা ইয়ে করা হয়, নিউট্রালাইজ করা হয়, দেন এটা যে কালারটা দিতে চাচ্ছি সেটাকে দেওয়া হয়। কিন্তু এটা অনেক ক্ষেত্রে এতগুলো লেয়ার পাওয়া যায় না বা থিকনেস কম থাকলে তখন এটা সাধারণত অ্যাস্থেটিক্যালি পুয়ার থাকে, তখন এটা কিছুটা ডার্কিশ বা ডিসকালারেশন দেখা যায়, অনেক ক্ষেত্রে মেটালও শো করে। অনেক সময় আবার জিঞ্জিভাল স্টেনিং, জিঞ্জিভাতে সাধারণত আমাদের থিকনেসটা কম থাকে, সেক্ষেত্রে পোর্সিলিন থিকনেস কম থাকে বলে সাধারণত জিঞ্জিভাল স্টেনিং হয়। ওভার কন্ট্রোলিং সার্ভাইকালি, অনেক সময় এই অ্যাস্থেটিক্যালি দিতে গেলে ওভার কন্ট্রোলিং করতে হয়, কারণ এখানে 3টা লেয়ার, আমাদের মেটাল লেয়ার হচ্ছে, অপেক ভ্যারাইটি হচ্ছে, দ্যাট মিন্স দেন হচ্ছে আমাদের পোর্সিলিন কালার, তাহলে 3টা লেয়ার দিতে গেলে অনেক সময় ওভার কন্ট্রোলিং হচ্ছে, এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ এই সিস্টেমে, দ্যাট মিন্স মেটাল ফিউজড পোর্সিলিনের সিস্টেমে এইগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ। আর অনেক ক্ষেত্রে মেটালটা অ্যালার্জি হতে পারে, বিশেষ করে সাধারণত নিকেল, আমি ওইদিন বলছিলাম নিকেল ক্রোমিয়াম, যেটা নিকেল ক্রোমিয়ামের ক্ষেত্রে নিকেলটা সাধারণত অ্যালার্জিক বেশি। এই জন্য এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে বা আমরা নিজেরা এখন যেটা করি কোবাল্ট ক্রোমিয়াম সিস্টেমটা ইউজ করার চেষ্টা করি, যদি এটা বাংলাদেশে কেউ ইউজ করে না, কারণ এটা আমিও টের পেয়েছিলাম, আমাদের ল্যাবের জন্য কিনতে গিয়ে দেখলাম যে সবাই নিকেল ক্রোমিয়ামটা ইউজ করে, কিন্তু আসলে নিকেল ক্রোমিয়াম অ্যালার্জি অনেক বেশি, যার কারণে কোবাল্ট ক্রোমিয়ামটাই বেটার, কিন্তু কোবাল্ট ক্রোমিয়াম একটু দাম বেশি বলে এটা অনেকে ইউজ করে না। আচ্ছা, একটা গুড সারফেস রেট, এটা হচ্ছে সাকসেস রেটটা খুব ভালো, এটা হচ্ছে যে 94% এট 8 ইয়ার্স, 8 বছর পর্যন্ত সাধারণত 94% কেসেস সাকসেস। দ্যাট মিন্স কিছু কিছু ক্ষেত্রে এটা সাধারণত ক্র্যাক করতে পারে বা ফেটে যেতে পারে বা সিপস আউট হতে পারে, একটা অংশ ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে এই সমস্যাটা ওভারকাম করার জন্য অনেক সময় আসতেছে অল সিরামিক রেস্টোরেশন, অল সিরামিক অথবা মেটাল ফ্রি রেস্টোরেশন, অনেকে মেটালটাকে অ্যালার্জিক বলে মেটাল ফ্রি রেস্টোরেশন হিসেবে কাজ করা হয় বা চিন্তা করা হয়, সেটা সাধারণত আমাদের ফুল সিরামিক হতে পারে। গ্লাস usually derived from the silicon dioxide which varies in aluminum from aluminosilicate or feldspar low level of lattice can ওইটা আর কি, যে আমরা পোর্সিলিন সাধারণত এটাকে অ্যাড করা হয় ওদের কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটাকে বাড়ানোর জন্য। আরেকটা হচ্ছে যে অল সিরামিকে সাধারণত আমরা পোর্সিলিন ইউজ করতে পারি, অথবা সিরামিক, সিরামিক হচ্ছে যে কম্পোজিট, এখানে সাধারণত ফিলার হিসেবে ইউজ করা হয় জিরকোনিয়াম, আর বাকিটা মোটামুটি কম্পোজিটের মধ্যে কম্পোজিশন, এটা আমাদের অল সিরামিক। আবার দেখা যাচ্ছে হ্যাঁ জিরকোনিয়াম আলাদাভাবে জিরকোনিয়াম প্রসেসিং করা যায়, যেটা করতে হয় সাধারণত আমাদের ক্যাট ক্যামে অথবা ইম্যাক্স হোক, সাধারণত পাওয়া যায় ইম্যাক্স হলো যে, তাও এটা আমাদের সিরামিক ইম্যাক্স।
এই ফুল সিরামিক গুলো সাধারণত করতে হয় হচ্ছে আমাদের স্পেশাল একটা ইয়ে লাগে। আচ্ছা, এখানে একটা যেটা হচ্ছে পোর্সেলিন রিপেয়ার হচ্ছে আমরা যেটা বললাম, পোর্সেলিন অনেক সময় ডিসকালার হতে পারে, দ্যাট মিন্স চিপস আউট হতে পারে বা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে আমরা পুরো রেস্টোরেশনটা হয়তো অনেক ক্ষেত্রে রিমুভ করাটা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা পোর্সেলিন অংশটা রিপেয়ার করে থাকি। সেটা কিরকম, মনে দেখে একটা পেশেন্টে 4-5টা দাঁত, অনেক সময় দেখা যায় পুরো মুখে তার অনেকগুলো কাজ, বা একটা সাথে একটা জয়েনিং, বা ব্রিজ করতে গেলে আমার 3টা দাঁতের জয়েনিং, একটা দাঁতে একটু অংশ চিপস আউট হয়ে গেছে, এখন আমি এটার জন্য পুরো জিনিসটাকে বাদ দিতে পারি না। সেই জন্য এই অংশটুকু রিপেয়ার করা যায়। রিপেয়ার করতে গেলে আমাদের কিছু কিট পাওয়া যায়। কিট মানে হচ্ছে যে কম্পোজিট যেরকম বন্ডিং করে কম্পোজিট দেওয়া হয়, এখানে মেটাল ইচিং এজেন্ট বা মেটাল ইচিং করার জন্য যে এজেন্ট গুলো আছে, সাইলেন্ট কাপলিং এজেন্ট, সেগুলো দিয়ে কম্পোজিট সিস্টেম দিয়ে সাধারণত এটাকে আবার রিপেয়ার করা যেতে পারে। দ্যাট মিনস পোর্সেলিন এর সাথে মেটালের সাথে তখন ইচিং করে বন্ডিং এর মাধ্যমে কম্পোজিট এটার সাথে অ্যাড করা হয়, যেটা পোর্সেলিন রিপেয়ার করার কাজে ইউজ করা হয়। তাহলে পুরো জিনিসটা তখন আর বাদ দিত, যদিও এটা সাকসেসটা কম, তারপরও পুরো জিনিসটা রিমুভ করাচ্ছে আরো যদি কয়েক মাস বা কয়েক বছর চলে, তাহলে এটা বারবার দিয়েও এটাকে ব্যাকআপ দেওয়া যেতে পারে, কারণ এটা সহজ। তারটাকে আর কিছুই করতে হচ্ছে না, শুধু যে অংশটুকু চিপস আউট হয়ে গেছে ওখানে আমরা এসিং করে ওখানে আমরা কম্পোজিট দিয়ে আবার সুন্দর করে বিল্ড আপ করে দিতে পারি। আর নাহলে আমাকে পুরো জিনিসটা খুলে আবার নতুন করে বানাতে হবে, যেটা অনেক টাইম কনজিউমিং এবং খরচ বটে। সেই জন্য এটা একটা অপশন যে পোর্সেলিন রিপেয়ার করা যায়। এখন যেটা হচ্ছে যে আমরা সিরামিক পোর্সেলিন অনেক ক্ষেত্রে মেটালে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে বলে, তো সেক্ষেত্রে বা মেটালে অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই করতে কিছু সমস্যা হতে পারে, চিন্তা করা হয়। তো এই ক্ষেত্রে অনেকে মেটাল ফ্রি ডেন্টিস্ট্রি নিয়ে কথা বলে। সেক্ষেত্রে সাধারণত এখন লেটেস্ট প্রযুক্তি যেটা আছে ক্যাট ক্যাম গুলো অনেক ব্যয়বহুল বলে আমাদের দেশে এখন ওইভাবে চালু হয় নাই, তবে অদূর ভবিষ্যতে হয়ে যাবে। মনে করো একটা ক্যাট ক্যাম মেশিনের দাম এভারেজ 2 কোটি টাকা। তারপর হচ্ছে যে ক্যাট ক্যামের জন্য আরো কিছু জিনিস লাগবে, আমাদের ইন্টারওয়াল স্ক্যানার, ডিজিটাল ক্যামেরার মতো এটা ভিডিও করে ওটাকে স্ক্যানিং করে দেন এটা ক্যাট ক্যাম মেশিনে নিবে। ক্যাট ক্যাম মিনস হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। ক্যাড মানে হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, দ্যাট মিনস ওখানে কম্পিউটারের মধ্যে সব ডিজাইন হয়ে যাবে, প্রসেসটা কেমন হবে, সাইজ কতটুকু হবে, কি হবে, সব ওখানে ডিজাইন হবে। তবে ওটা সাধারণত গাইডেড করবে আমাদের বডি থেকে কিছু রেকর্ড নিবে, বডি থেকে সফট টিস্যু রেকর্ড নিবে ইন্ট্রাওরাল স্ক্যানার দিয়ে, আর হার্ড টিস্যু রেকর্ড নিবে আমাদের সিবিসিটি নিয়ে, কোন বিম সিটি স্ক্যান। আমাদের সিটি স্ক্যান যেটা নরমালি আমাদের সিটি স্ক্যান করে ওটাতে রেডিয়েশন বেশি এবং এটা হলো যে অনেক স্ক্যাটার, ওটাকে আরো একটু কনসেন্ট্রেট করে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে সিবিসিটি, কোন বিম সিবিসিটি, দ্যাট মিনস একটা নির্দিষ্ট ফোকাসে এই সিটি স্ক্যানটা করা হয়। এই জন্য বলা হচ্ছে সিবিসিটি বা কোন বিম সিটি স্ক্যান। ওটা করার পর আমরা তাহলে হার্ড টিস্যু রেকর্ডটা পাচ্ছি, আর সফট টিস্যু রেকর্ড হচ্ছে যে ইন্টারওরাল স্ক্যানার আছে, এটা অনেকটা ছবি তোলার মতো, বা এটাকে ঘুরালে আমি এর দিক থেকে সবগুলো স্পেস গুলোকে সে রেকর্ড করবে। এখন এই দুটাকে যখন আমি কম্পিউটার মেশিনে দিব, একটা প্ল্যানিং সফটওয়্যার আছে, বা প্ল্যানিং সফটওয়্যারের মাধ্যমে বা সফটওয়্যার যখন এই দুটো ইনপুট করা হয় তখন সে একটা জিনিস ইমাজিন করে সে একটা ডিজাইন করবে, সেটা বলি আমরা ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন। সেই ডিজাইনটা করার পর এখন আমি কি ধরনের রেজিস্ট্রেশন পাচ্ছি, আমি ডিজাইনে ওখানে সব কারেকশন করতে পারবো, এখানে এতটুকু দরকার, সবকিছু কারেকশন করার পর এখন আমি এবার ক্যামকে বলবো, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং অংশটাকে বলবো যে আমাকে এই জিনিসটা এরকম বানাই দাও, তখন এই সাইজে, এই শেপে, এই ডিজাইনে, এই ইয়াতে সব ইয়াতে সে বানাই দিবে। দেন আমরা ওই রেজিস্ট্রেশনটা দিয়ে বা ওই প্রসেসটা দিয়ে আমরা পেশেন্টের কাজ করতে পারবো। এটা হলো যে নিখুঁতভাবে কাজ করার জন্য পদ্ধতি, বাট একটু ব্যয়বহুল বলে এখন আমাদের দেশে এখনো চালু হয় নাই, হয়তো তোমাদের যুগে তোমরা চালু করবা। অথবা চিটং একটা অলরেডি চলে আসছে শুনছিলাম, যে সেভেন এটা আসছে, কয়েকজন ডাক্তাররা মিলে আনছে, কিন্তু এখন আমরা ওই সার্ভিসটা এখনো পাচ্ছি না, ইনশাআল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে পাওয়া যাবে। বাট এটাতে সুবিধা হচ্ছে যে এখানে কোনো মেটাল ইউজ করতে হচ্ছে না, এখানে সাধারণত ইম্যাক্স ইউজ করা হয় বা সিরামিক ইউজ করা হয় বা অন্যান্য, দ্যাট মিনস সিরামিক ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয় এখানে। দেন আরেকটা হচ্ছে যে কম্পিউটার ডিজাইন হওয়ার কারণে আমি একবার পুরো লেন্থে সবকিছু পেয়ে যাচ্ছি, আর সিটি স্ক্যানে সাধারণত বা সিবিসিটি তে সবগুলো একটে পেয়ে যাচ্ছে, আর ইন্টারওরাল দিয়ে আর একটু ইয়ে করে সফটওয়্যার দিয়ে পুরো জিনিসটা তখন আমাদের কম্পিউটার মধ্যে চলে আসছে। এখন ওখানে আসার পর ওটা যে ইচ্ছা মতো ডিজাইন করতেছি, ডিজাইন করার পর দেন এটাকে আমরা যখন কম্পিউটারকে বলবো যে এরকম একটা মেশিন জিনিস বানায় দাও, তখন এটা ওই সিনেমা যে মেটালটা দিব
যে ম্যাটেরিয়ালসটা দিব ওই ম্যাটেরিয়ালসটা দিয়ে সে বানায় দিচ্ছে। That means dental ceramics may be constructed in this way to provide all ceramic solution. যত সিরামিক সলিউশন আছে বা যত রকম আমাদের প্রসেসিস, ইভেন আমাদের ইমপ্ল্যান্টে অনেক ক্ষেত্রে আমরা সার্জিক্যাল স্ট্যান্ড বানাই। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্যান্ড বানানোর উদ্দেশ্য হলো যে আমি যাতে সার্জারি করার সময় আমাকে সব গাইডেন্স থাকে, জাস্ট ওখানে আমি সিদ্ধ করা থাকবো, ওই সিদ্ধ বরাবর আমি ডিল করে ইমপ্ল্যান্টটা বসে দেবো, আমাকে কোনো হিসাব নিকাশ নাই, সব হিসাব নিকাশ বাইরে। তাহলে ওইটা আরেকটু লেটেস্ট প্রযুক্তি। অথবা যে কোনো ধরনের প্রসেসিস হতে পারে, পার্শিয়াল ডেন্সার, কমপ্লিট ডেন্সার, এই ব্রিজ, পোর্সিলিন থেকে আরম্ভ করে যা যা আছে সব ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। ক্যাটকেন দিয়ে আমরা পোর্সিলিন বিনিয়ারও বানাতে পারি, সেক্ষেত্রে অনেক থিন বানানো সম্ভব, যেটা বলি থিন শেল অফ পোর্সিলিন এন্ড কাস্টেবল সিরামিক 0.5 to 0.8 মিলিমিটার থিক। আর নিউয়ার সিরামিক্স ক্লেম থিকনেস, কিছু কিছু ক্যাটকেন ম্যানুফ্যাকচারিং সিরামিক আছে যেগুলো মেইনলি ফাইবার দেওয়া হয়, ফাইবার দেওয়ার কারণে এগুলো আরো বেশি থিনলি ইউজ করলে এটা বেটার থাকে না, সেটা হচ্ছে 0.3 to 0.4 মিলিমিটার, একবারে পাতলা, যেটা লুমিনাস নামে পাওয়া যায়, টু বি পসিবল উইদাউট ফ্র্যাকচার। তখন এটাকে আরেকটু প্রসেসিং করার কারণে এটা আরো থিন ইউজ করা যাচ্ছে, এবং এটা ইউজ করার পরও এটা গুণাগুণটা থাকতেছে, দ্যাট মিনস এটা বিটল হচ্ছে না। এই পোর্সিলিন বিনিয়ার ইউজ করা হয়। আরেকটা ক্ষেত্রে পোর্সিলিন ইনলে হতে পারে। আমরা জানি পোর্সিলিন অনেকগুলো কাজে লাগানো যায়। পোর্সিলিন দিয়ে আমরা সাধারণত মেটাল ফিউজ পোর্সিলিন ক্রাউন, তারপর ইনলে অনলে, এগুলো এটাও ভাইবাতে জিজ্ঞেস করা হয় পোর্সিলিন ইউজ গুলো কি কি আছে। ইনলে অনলে ক্রাউন এগুলো ক্ষেত্রে বানানো হচ্ছে। পোর্সিলিন বিনিয়ার, এটাও ক্যাটকেম দিয়ে, সবগুলো ক্যাটকেম দিয়ে বানানো সম্ভব। তারপর যদি আমরা বলি ডেন্সার বেস ম্যাটেরিয়ালস বা অ্যাক্রিলিক দিয়ে, এক্ষেত্রে আমরা মোস্ট কমনলি ইউজ করে থাকি পলিমারিক ডেন্সার বেস ম্যাটেরিয়ালস। আমরা পলিমারিক ম্যাটেরিয়ালস এখানে ইউজ করে থাকি। পলিমারিক ম্যাটেরিয়াল মিনস হচ্ছে পলিমিথেল মিথ অ্যাক্রিলেট ম্যাটেরিয়ালস বা মিথ অ্যাক্রিলিকে পলিমার ইউজ করা হয়। আর এগুলো আমরা মেনলি কাজে ইউজ করে থাকি ডেন্সার বেস রিলাইনিং, রিপেয়ার, কারণ এগুলো করাটা ইজি। আর এগুলো হলো একটা অ্যাডভান্টেজ। আমাদের মেটাল, আমরা দুই ধরনের সাধারণত ডেন্সার বেস করে থাকি, একটা হচ্ছে মেটালিক, একটা হচ্ছে যে নন মেটালিক। মেটালিকের মধ্যে আমরা যেগুলো ইউজ করি এগুলো কিছু অ্যাডভান্টেজ আছে, আবার নন মেটালিক যেগুলো ইউজ করে থাকি এগুলো অ্যাডভান্টেজ হচ্ছে এগুলোই, যেটা রিলাইনিং করা সম্ভব, রিপেয়ার করা সম্ভব, এবং এটা ম্যানুফ্যাকচারিং করাটা ইজি, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো অ্যাস্থেটিক্যাল বটে, এবং লাইট ওয়েট। এগুলো যে আমাদের নন মেটালিক যেগুলো, এগুলো সুবিধা, বা অ্যাক্রিলিক যে ডেন্সার বেস ম্যাটেরিয়ালস এটা সুবিধা। আর অ্যাক্রিলিকটা হচ্ছে যে কম্পোজিট অফ দ্য চেইন অফ দ্য মেথাক্রিলেট molecules like together to give the polymethyl methacrylate group. polymethyl methacrylateটা হচ্ছে আমাদের অ্যাক্রিলিক বা অ্যাক্রিলিক রেজিন বা আমাদের ডেন্সার বেস ম্যাটেরিয়ালস এর মধ্যে নন মেটালিক যেটা। আর এটা সাপ্লাই করা আমরা জানি এটা পাউডার ফর্মে, সাধারণত পলিমারিক অংশটা পাউডার ফর্মে থাকে, আর লিকুইড অংশটা থাকে হচ্ছে যে মনোমার, এবং সেটা হচ্ছে যে একটা ডার্ক বোতলে সাপ্লাই করা হয়। ডার্ক বোতলে সাপ্লাই করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে এটা পলিমারাইজেশন না হয়, দ্যাট মিন্স সেলফ লাইফটাকে বাড়ানোর জন্য। আর এই ক্ষেত্রে মিক্সিং মিক্সিং 2:5:1 বাই ওয়েট। আর যখন আমরা মিক্সিং করে থাকি এখানে আমরা কতগুলি ফেজ পেয়ে থাকি, যেটা আমরা বলে থাকি ফিজিক্যাল চেঞ্জের মধ্যে আছে স্যান্ডি, স্ট্রেঞ্জি, ডাউই, রাবারি, দেন হার্ড বা সেট। এই জন্য এগুলো বলা হচ্ছে যে এগুলো থার্মোপ্লাস্টিক না থার্মোসেট, এটা বলতো। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক একটা জিনিস, একটা থার্মোসেট। এটা কি ধরনের ম্যাটেরিয়ালস? এটা কি থার্মোসেট নাকি থার্মোপ্লাস্টিক? থার্মোসেট স্যার। এগুলো হচ্ছে থার্মোসেট। আর থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়ালস হচ্ছে যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো টেম্পারেচার দিলে সফট হয়, গলে যাবে। হ্যাঁ সফট, গলে যাবে না, মানে সফট হবে। যেমন ওয়াক্সটা সবটা তো গলে যাবে না। আমি ডেন্সার বেস বানানোর জন্য যে শীট কাস্টিং ওয়াক্স ইউজ করলাম, ডেন্সার বেস প্লেট ওয়াক্স ইউজ করলাম, সেটা তো আমি গলায় ফেলি না, জাস্ট একটু সফট করা হয়। এই ক্ষেত্রে হচ্ছে সফটেনিং হবে, এবং যখন আমরা হিটটা উইথড্র করবো তখন আবার হার্ডেনিং হবে। যেমন হচ্ছে ওয়াক্স আছে, তারপর হচ্ছে যে গাটা পার্টস আছে, কম্পো আছে, এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়ালস।
আর এটা হচ্ছে থার্মোসেট, দ্যাট মিনস টেম্পারেচারের মাধ্যমে সেট হয়, আবার টেম্পারেচার প্রডিউস, এক্সোথেরমিক রিঅ্যাকশনও করে এগুলো। আর এখানে হচ্ছে যে পাউডার লিকুইড রেশিও হচ্ছে 2.5:1 আচ্ছা, এখানে আর হলো যে স্টেজ গুলো লাগবে, স্যান্ডি, স্টেনজি, ডাউ স্টেজ, দেন রাবারি এবং হার্ড। এবং স্যান্ডি স্টেজে আমরা দেখবো যে বালির মতো মনে হবে, স্টেনজি স্টেজে মাকড়সার জালের মতো। এই ডাউ স্টেজে সাধারণত আমরা ইউজ করে থাকি। তবে ডাউ স্টেজটা আমরা সাধারণত আর্লি ডাউ স্টেজটা ভাগ করতে পারি এবং লেট ডাউ স্টেজ ভাগ করতে পারি। আর্লি ডাউ স্টেজে নিলে যেটা হবে, আমি এখানে হ্যান্ডে কিছু আমাদের নিডিং করতে হয় বা ম্যানিপুলেশন করতে হয় বা স্মুথিং করতে হয়, তাহলে এই জন্য আমার কালেকশনের সময় করতে হবে আর্লি ডাউ স্টেজে কালেকশন করে আমাদের ডাউ স্টেজে মিডল পর্যায়ে আমাকে প্লেস করতে হবে বা প্যাকিং করতে হবে। তাহলে এটা একটা ইয়ে, দ্যাট মিনস ডাউ স্টেজ আমাদের বেস্ট হ্যান্ডলিং এবং প্যাকিং করার জন্য বেস্ট এটা অবস্থা। এক্ষেত্রে হচ্ছে যে এক্ষেত্রে কিছু যেহেতু এটা পলিমারিক ম্যাটেরিয়াল, আমি আগেও বলছি যে পলিমারিক ম্যাটেরিয়ালসের বংশগত সমস্যা, যেখানে পলিমারিক ম্যাটেরিয়ালস আছে এখানে শিঙ্কেজ হবে। এক্ষেত্রে আপ টু 70% পর্যন্ত শিঙ্কেজ হয়, কন্ট্রাকশন শিঙ্কেজ। এই কন্ট্রাকশন শিঙ্কেজটাকে মিনিমাইজ করার জন্য আমাদের দেওয়ার সময় একটু বেশি দেওয়া হয়, দ্যাট মিনস স্পেসটাকে ফিল আপ করা হয় একটু বেশি এবং উইথ অ্যাক্রিলিক ডাউ আন্ডার প্রেসার দিয়ে বেশি পরিমাণ জিনিসটাকে এখানে দেওয়া হয়। তারপর আরেকটা হচ্ছে মোড অফ অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশন সিস্টেমের মাধ্যমে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সেলফ কিউর, একটা হিট কিউর। সেলফ কিউরের মধ্যে তাহলে নিজে নিজে সেট হচ্ছে, এই কেমিক্যাল নামটা লাগবে। আমাদের হিট কিউর নিজে নিজে সেট হচ্ছে না, কিন্তু সেলফ কিউর নিজে নিজে সেট হচ্ছে। তাহলে সেলফ কিউর নিশ্চয় কিছু আছে যে নিজে নিজে সেট হওয়ার মতো একটা কেমিক্যাল আছে, এটার নাম কি? শুনতে পাচ্ছ? পলিমিথাইল সেলফ অ্যাক্রিলেট নাকি? কিউরে কি হ্যাঁ, না, প্যারাটোলুইডিন। এটা তো কমন একটা কোশ্চেন। জি জি, প্যারাটোলুইডিন যেটা আছে এটা হচ্ছে যে সেলফ কিউরে অ্যাক্টিভেশনে হেল্প করে, দেখেন এটার মাধ্যমে সে, এটা সেলফ কিউরে থাকে, হিট কিউরে থাকে না। এটা একটা ডিফারেন্সের মধ্যে তো এটা একটা ইয়ে। আমরা সেলফ কিউর এবং হিট কিউর লিকুইড কিভাবে ডিফারেন্সিয়েট করে থাকি, কি কি আর কি পয়েন্ট আছে? সেলফ কিউর ক্ষেত্রে আমরা একটা পড়ি জ্বালায় পোড়ায় কাদায়, এবার বুঝে নাও কি কি আছে। এগুলো বেশি হবে, জ্বালায় পোড়ায় কাদাবে। সেলফ এর বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে হবে। হিট ওকে, লাগে না, তারপর হচ্ছে পোরোসিটি বেশি হয়। আমি একটা বললাম যে জ্বালায় পোড়ায় কাদায়, এগুলো খুঁজে নিও। এগুলো লিঙ্ক আর কি, জ্বালায় পোড়ায় কাদা, এটার মনোমার রেসিডুয়াল মনোমার বেশি থাকে, যার কারণে ইরিটেশন বেশি হয়, যাতে জ্বালায়। আর হচ্ছে যে বার্নিং সেন্সেশন করে। আর কাদায় মিন্স হচ্ছে ল্যাক্রিমেটর। তার মানে সেলফ কিউর এই জিনিসগুলো বেশি, কারণ রেসিডুয়াল মনোমারটা বেশি থাকে। আর হচ্ছে সেলফ কিউরটা হচ্ছে মোরাস এবং এটা লেস স্ট্রেংথ, এখন 80% স্ট্রেংথ বা স্ট্রং থাকে কম্পেয়ার টু দ্য হিট কিউর। রেজিস্ট্যান্স পাওয়ার ক্যাপাসিটিটা কম। আর greater level of the unreacted monomer, that means residual monomer বেশি থাকে দেন। এই জন্য আমরা সাধারণত সেলফ কিউরটা মেনলি ইউজ করে থাকি কোনো রিপেয়ার করা কাজে, ভিলানিং কাজে বা অর্থোডন্টিক অ্যাপ্লিকেশন, যেটা অনেকটা লিমিটেড এরিয়াতে ইউজ করা হয়, অথবা পুরো ইয়েটা
তাহলে আমরা বললাম যে আমরা এই দুটাকে কম্পেয়ার করে থাকি। সেলফ কিউরে অনেকগুলো অসুবিধা আছে, এটা পোরাস থাকে, লেস স্ট্রেংথ, লেস অ্যাব্রেশন এবং মনোমার আনরিয়েক্টেড মনোকল। দ্যাট মিনস হচ্ছে রেসিডুয়াল মনোমারটা বেশি থাকে, যার কারণে এটা বার্নিং সেন্সেশন বা ইরিটেশন গুলো বেশি করে, যার কারণে আমরা যেগুলো পার্মানেন্ট কাজের জন্য সাধারণত আমরা হিট কিউর ইউজ করে থাকি। যেগুলো টেম্পোরারি কাজের জন্য, যেমন অর্থনৈতিক অ্যাপ্লায়েন্স, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়বে বা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম সে মুখে রাখবে। আসলে হ্যাঁ, নির্দিষ্ট একটা জাস্ট পয়েন্ট, যেমন আমাদের দুটাকে জয়েনিং করার কাজে ইউজ করা হচ্ছে, তাহলে হচ্ছে যে এখানে জাস্ট একটা থিন লাইনিং এ ইয়ে থাকতেছে। তো সেক্ষেত্রে এখানে আর ইরিটেশনের জন্য খুব বেশি ম্যাটেরিয়ালস নেই, সেক্ষেত্রে এটা হতে পারে। এগুলো ক্ষেত্রে আমরা সেলফ কিউর ইউজ করে থাকি, আর বাকি ক্ষেত্রে আমরা হিট কিউর ইউজ করে থাকি। আচ্ছা, একটা হচ্ছে হিট কিউর। হিট কিউরের ক্ষেত্রে আমাদের ওয়াটার বাথ, হট ওয়াটার বাথে সাধারণত এটাকে কিউরিং করতে হয়। কিউরিং করতে গেলে আমরা কয়েকটা সার্কেল ইউজ করে থাকি, যেটা আমরা কমনলি ইউজ করি সেটা হচ্ছে 7 আওয়ার্স ফর 70 ডিগ্রি সেন্টিগ্রেডে সাধারণত আমরা 7 আওয়ার্স সাধারণত হিট করা হয়। দেন 3 আওয়ার্স এট রিভিউ আইটিং আছে। আচ্ছা, একটা যেটা বলেছিলাম যে তাহলে আমরা ওয়াটার বাথে সাধারণত 7 আওয়ার্স 70 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয়। দেন এটাকে আবার হিট টেম্পারেচার বাড়ায় 3 আওয়ার্স পর্যন্ত হিট করা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা করার উদ্দেশ্য, প্রথম দিকে হিটটা করার উদ্দেশ্য হলো যাতে মনোমারটা ইভাপোরেট হয়ে চলে না যায়। আর যখন মোটামুটি রিঅ্যাকশনটা হয়ে গেছে, পলিমারাইজেশন হয়ে যাচ্ছে, তখন আমাদের বেশি হিট দিলেও সমস্যা নেই। এই জন্য সিকোয়েন্সটা এভাবে দেওয়া হয়। হ্যাঁ, ডিফারেন্ট আমরা জানি দুটো সাইকেল আছে, একটা শর্ট সাইকেল, একটা লং সাইকেল, দুটোই আমাদের জানতে হবে। আচ্ছা, দেন আছে ফ্লাক্স শুড বি কোল্ড স্লোলি টু মিনিমাইজ দ্য স্ট্রেস উইথিন দ্য অ্যাক্রিলিক। দেন এটাকে আমাদের কুলিংটা স্লোলি করতে হবে, যাতে এটা যে স্ট্রেসটা আছে, স্ট্রেসটা যাতে ইলিমিনেট হয়ে যায় বা মিনিমাইজ হয়ে যায়। ডিফারেন্ট কিউরিং সাইকেল, ফাস্ট হিট সাইকেল নাও আর অ্যাভেলেবল। হ্যাঁ, আরো র্যাপিড হিট সাইকেল আছে সরাসরি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা শর্ট সাইকেল, ওটা হতে পারে। আরেকটা সিস্টেম হতে মাইক্রোওয়েভ এনার্জি ক্যান বি ইউজ টু কিউর দ্য অ্যাক্রিলিক রেজিন। আরেকটা হলো যে মাইক্রোওয়েভ ইউজ করা যেতে পারে এনার্জি। আমরা যেমন ওভেনে ইউজ করে থাকি মাইক্রো ওভেন, এটা অনেকটা এই টাইপের, যে হিট ইউজ করলেই তখন এটা কিউরিং হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্য আছে নো অ্যাডভান্টেজ ওভার দ্য ওয়াটার বাথ। ওয়াটার বাথে যে সুবিধা, মাইক্রোওয়েভ এনার্জি সিস্টেম একই সুবিধা, আলাদা কোনো সুবিধা নেই। আর এটাই আমাদের মোস্ট পপুলার। মোস্ট পপুলার হচ্ছে যে প্রথমে হলো 70 ডিগ্রি সেন্টিগ্রেড 7 আওয়ার্স, দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড 3 আওয়ার্স। সেক্ষেত্রে আমাদের মনোমারটা ইভাপোরেট হয়ে চলে যায় না, নাহলে মনোমারটা ইভাপোরেট হয়ে চলে গেলে তখন আমাদের গ্যানুলার পরিস্থিতি হবে। আরেকটা অপশন আছে আমাদের, এটা হিট কিউর, আরেকটা হচ্ছে লাইট কিউর। আর লাইট কিউরটা সাধারণত সাপ্লাই করা হয় ইন এ মোল্ডেবল শীট। যে কোনো শেপিং করা যাবে। ইনিশিয়ালি এটা সফট থাকবে, যখন আমাদের অনেকটা কম্পোজিটের মতো ইনিশিয়ালি সফট থাকবে, যখনই আমি লাইট দিব তখনই সে হার্ড হয়ে যাবে।
এই আগ পর্যন্ত আমি যে কোনো শেপিং করতে পারবো, যে কোনো ডিজাইন করে নিতে পারবো। আমি আগে আমার মতো শেপিং করে দেন আমি লাইট দিব, দেন এটা দিয়ে সরাসরি আমি ওই জিনিসটা পেয়ে যাচ্ছি। এটা মেইনলি ইউজ করা হচ্ছে যে টেম্পোরারি ড্যান্সার বেস অথবা স্পেশালিটির ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়। তারপর হচ্ছে যে প্রপার্টিজ হলো যে the glass transition or softening temperature of silk fluid is 90 degree centigrade. 90 degree centigrade এ গেলে আবার silk fluidটা সফটেনিং হবে। আর হিট ফ্লুইড হচ্ছে যে 105 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য সাধারণত হিট ফ্লুইডটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিট করা হয়। আর এটা সফটেনিং করতে হলে 105 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলেই সাধারণত এটা সফট হবে। আচ্ছা, আর হচ্ছে পোর ইমপ্যাক্ট স্ট্রেংথ। ডেফিনিশনের ইমপ্যাক্ট স্ট্রেংথটা কম মেটালের চেয়ে। আমরা যদি মেটালের সাথে কম্পেয়ার করে থাকি তাহলে ইমপ্যাক্ট স্ট্রেংথ কম, যার কারণে এটা অনেক সময় হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার চান্স আছে। লো রেজিস্ট্যান্স টু ফ্যাটিগ হয়, রেজিস্ট্যান্স ক্যাপাসিটিটা কম, এটা বারবার পড়তে গিয়ে অনেক সময় ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়ে যায়। আজান দিচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ইজ নট ভেরি গুড। এটা যেটা নন মেটালিক, এটা অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা নট সো গুড বাট ইউজুয়ালি এডুকুয়েট, তবে যথেষ্ট আছে, অনেকদিন ব্যবহার করা যায় বা ক্ষয় হতে হতে অনেক সময় লেগে যায়। আর যেটা গুড থার্মাল ইনসুলেটর, এই গুড থার্মাল ইনসুলেটর কিন্তু আমাদের আনডিজায়াবল। এক্ষেত্রে আনডিজায়াবল কেন আনডিজায়াবল? সেক্ষেত্রে পেশেন্টে অনেক সময় মানে বড় ধরনের ভুল হয়ে যেতে পারে। সেটা কিরকম? সে গরম জিনিস খাচ্ছে, কিন্তু যেহেতু তার এটা অ্যাক্রিলিকটা হচ্ছে যে থার্মাল ইনসুলেটর, এমন টেম্পারেচার সে ফিল করতেছে না, সে খাচ্ছে, হঠাৎ যখন সে গিলতে যাবে তখনই দেখবে যে এটা অনেক গরম খাবার। আমরা যেন একটা কফি খাওয়ার সময় বা চা খাওয়ার সময় একটু আগে খেয়ে দেখি যে এটা কেমন ঠান্ডা বা গরম। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু থার্মাল কন্ডাক্টিভিটি কম বা ইনসুলেটর হিসেবে কম, সেক্ষেত্রে পেশেন্টে এই ভুলটা হওয়ার চান্স আছে। সে গরম জিনিস খেয়ে ফেলতে গিয়ে তখন তার সলিং করতে গিয়ে তখন তার বার্ন হতে পারে। এই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা মনে করি মেটালিকটা অ্যাডভান্টেজ। পেশেন্টে গরম ঠান্ডাটা ফিল করতে পারে যে সে কি খাচ্ছে এবং কতটুকু টেম্পারেচার আছে, দেন তার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার চান্সটা কম। কিন্তু এই ক্ষেত্রে এটা হওয়ার চান্স আছে, এটা পেশেন্টকে বলে দিতে হবে যে এরকম করে আপনাকে আগেই হাতে টেস্ট করে নিবে যে কতটুকু টেম্পারেচার বা দেন সে করবে। আর হচ্ছে লো স্পেসিফিক গ্র্যাভিটি, তবে এটা একটা আরেকটা সুবিধা হচ্ছে এটা ওজনে হালকা, যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি কম ওজন হালকা, যার কারণে সাধারণত এটা নট সো হেভি, এটা বেশি ওজন হয় না, প্যাসেঞ্জার ডিসকমফোর্ট ফিল করে। আর হচ্ছে রেডুলুসেন্ট। রেডুলুসেন্ট এটা অসুবিধা আমাদের এই ক্ষেত্রে হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা ড্যান্সার সহ এক্সেল করতে গেলে আমরা কিছুই পাচ্ছি না, ড্যান্সারে কি আছে না আছে এটা বোঝা যাচ্ছে না, বা অনেক সময় কোয়াকটা কি করে এটা যে বেস করে ফেলে, অনেক সময় ক্লোজ করে ফেলে বা ফিক্সড করে ফেলে, তখন এটা খোলা যাচ্ছে না, তখন এক্সেল এটা দেখা যাচ্ছে না। এটা একটা আমাদের সুবিধা বলা যায়, অসুবিধা বলা যেতে পারে। যেটা আসলে আমাদের সুবিধা হলো আমার অরিজিনাল স্ট্রাকচার কতটুকু আছে, আমাদের মাউথ টুথ স্ট্রাকচার বা অন্যান্য স্ট্রাকচার গুলো কি আছে সেটা আমি বুঝতেছি, বাট আমি এই প্রসেসটা বুঝতেছি না কি আছে। আবার প্রসেস সব বুঝলে আমি কিন্তু আবার ন্যাচারাল টিথ গুলোর সাথে কম্পেয়ার করতে পারতাম না, সেটা সুবিধা অসুবিধা আছে। আর এটা একটা অসুবিধা হচ্ছে যে যেহেতু এটা পলিমেরিক ম্যাটেরিয়ালস, এটা ওয়াটার অ্যাবজর্পশন করে এবং রেজাল্ট ইন এক্সপানশন। ওয়াটার অ্যাবজর্পশন করলে যেহেতু পরিমাণটা বেড়ে যাচ্ছে, এর এক্সপানশন করতেছে পরে, এটা আফটার পলিমারাইজেশনের পরে ওয়াটার অ্যাবজর্পশন করে এটা এক্সপান্ড হতে পারে। যখন পলিমারাইজেশন হচ্ছে তখন সিঙ্কেজ হয়ে যাচ্ছে, আবার যখন ওয়াটার অ্যাবজর্পশন করে এটা এক্সপান্ড করার চান্স আছে, যেটা বিশ্বাস হেল্প করে বেশি হয়, হিট করে কম হয়। ড্রাইং আউট অফ সিল্ক শুড বি অ্যাভয়েডেড, তবে এক্ষেত্রে ড্রাইং আউটও অ্যাভয়েড করতে হবে, কারণ ড্রাইং আউট হলে সে আমাদের সিঙ্কেজ হয়ে যাবে, সিঙ্কেজ হলে আমাদের ফিটিং হবে না। সেক্ষেত্রে আমরা জানি ড্যান্সারটা সবসময় পানিতে ভিজায় রাখতে হয়, যখন মুখে থাকবে তখন তো স্যালাইভে আসেই একটা ওয়েট এনভায়রনমেন্ট, আর যখন সে আউটসাইড অফ দ্য মাউথে যখন আউটসাইডে থাকবে তখন অবশ্যই একটা কন্টেনারের মধ্যে পানি নিয়ে সে পানির মধ্যে ইমার্শন করে রাখতে হবে, যাতে এটা সিঙ্কেজ ড্রাইং না হয় বা ড্রাই না হয়। আর রেসিডুয়াল মনোমারটা আমাদের কারণে উইকিং করার চান্স থাকে, যেক্ষেত্রে সেলফিউরে বেশি থাকে বলে সাধারণত সেলফিউটা উইক থাকে। আবার এটা কারণে আমাদের সেন্সিটিভিটি থাকে, সেন্সিটিভিটি দ্যাট মিনস এটা বার্নিং সেন্সেশন করে, যার কারণে সেলফিউরে এটা একটা অসুবিধা। এটাও বাইবাতে জিজ্ঞেস করে যে সেলফিউরে অসুবিধা কি কি বা ক্লিনিক্যালি কি অসুবিধা, বা রেসিডুয়াল মনোমার থাকার কারণে কি অসুবিধা হচ্ছে। এটা বার্নিং সেন্সেশন করতেছে, ইরিটেশন করবে, আর হচ্ছে যে এটা উইক করবে। আর আমাদের
এই এটা অ্যাস্থেটিক্যালি গুড, কারণ এটা আমাদের বিভিন্ন কালার পাওয়া যায়, ইভেন জিঞ্জিভার কালারও করা যাচ্ছে। জিঞ্জিভার কালারের মাধ্যমে আমরা পিঙ্ক ভ্যারাইটি, যেটা পিঙ্ক ভ্যারাইটি জিঞ্জিভার কালার করে বলে এটা আমাদের দেখতে অ্যাস্থেটিক্যালি গুড থাকে। যদিও এখনো পোর্সেলিনও আমাদের বিভিন্ন পিঙ্কিশ পোর্সেলিন পাওয়া যায়, এটা পিগমেন্ট যোগ করা যায়, যোগ করলে এটা অনেকটা গামের কালার হয়ে যায়। তাহলে এটা আমাদের অ্যাডভান্টেজ। এক্ষেত্রে অ্যাক্রিলিকের মধ্যে আমার পাউডার থাকা হচ্ছে পলিমিথাইল মেথঅ্যাক্রিলেট বেডস, এটা লেস দেন 100 mm। ইনিশিয়েটর থাকে, বেনজল পারঅক্সাইড ইনিশিয়াল থাকে এবং পিগমেন্ট থাকে, এবং অনেক ক্ষেত্রে ফাইবার অ্যাড করা হয়। ফাইবার অ্যাড করার উদ্দেশ্য হলো যে এটা অনেকটা রিইনফোর্স করা, এটাকে হার্ডনেস বৃদ্ধি করা। আর লিকুইডের মধ্যে থাকে যে মিথাইল মেথঅ্যাক্রিলেট মনোমার, দ্যাট মিন্স এখানে থাকছে পাউডার পলিমার আর লিকুইড থাকছে মনোমার। আর এটা ক্রস লিঙ্কিং এজেন্ট থাকে, অ্যামান গ্রুপ বা অন্যান্য এগুলো ইনহিবিটর, অর এটা যাতে সেলফ লাইফ অবস্থায় যাতে কিউরিং না হয়, এটা হাইড্রোকুইনোন অ্যাক্টিভেটর দেওয়া থাকে। এক্ষেত্রে আমরা যখন একটা হচ্ছে রিলাইনিং, একটা রিবেজিং। রিবেজিং মানে হচ্ছে যে আমরা যখন রিবেজিং করব তখন টোটাল বেজটাকে রিমুভ করা হয়, টোটালটাকে বেজটাকে রিমুভ করে রিপ্লেস করা হয়। টোটাল বেজটা রিপ্লেস করতে গেলে সাধারণত আমরা রিবেজিং এর ক্ষেত্রে আমরা হিট কুইকটাই পছন্দ করি। আচ্ছা, একটা হচ্ছে সফট লাইনার। সফট লাইনার হলো যে কিছু ট্রানজিশনাল কিছু লাইনিং দেওয়া হয়, যাতে অনেক সময় এটা ফিটিংটা একটু এদিক সেদিক হচ্ছে, বা ইয়েটা রিটেনশনটা কম, বা অনেক সময় পেশেন্টের ডিসকমফোর্ট ফিল করতেছে, সেক্ষেত্রে নিচে একটা লাইনিং দেওয়া, সফট লাইনিং দেওয়া হয়। সেই সফট লাইনিংটা হচ্ছে হতে পারে গ্যাস ট্রানজিশন টেম্পারেচার বিলো এন্ড এট দ্যাট মাউথ সো দ্যাট ইট ইজ সফট এন্ড রেজিলিয়েন্ট। এরকম একটা লাইনিং ম্যাটেরিয়ালস থাকে যেটা সাধারণত আমাদের মাউথ টেম্পারেচার চেয়ে below and at the level of mouth temperature so that the soft and liner, এটা ওই সময় সফট থাকবে এবং এটা রেজিলিয়েন্ট থাকবে, দ্যাট মিন্স এটা ছিঁড়ে যাবে না কিন্তু সফট থাকবে, এই কন্ডিশনিং থাকবে। এক্ষেত্রে সফট লাইনার হিসেবে আমরা ইউজ করা সাধারণত সিলিকন আর অ্যাক্রিলিক, এটা পলিইথাইল মিথ অ্যাক্রিলেট আর পলিমিথাইল মিথ অ্যাক্রিলেট পাউডার প্লাস অ্যালকাইল মিথাইল অ্যাক্রিলেট মনোমার আর প্লাস্টিসাইজার। এগুলো নামগুলো একটু দেখে নিও, এগুলো মেনলি ইউজ করা হয় যাতে সফট লাইনার বা পলিফসফো ফ্লোর ইলাস্টোমার, এগুলো আমাদের সফট লাইনার হিসেবে ইউজ করা হয়। ওই গেছে মোটামুটি, কোনো হচ্ছে এগুলো বেশি দেখতে হবে। আর রিবেজিং যে বললাম যে কমপ্লিটলি রিমুভ করা হয়, এক্ষেত্রে আমরা সাধারণত হিট কিউটটা চুজ করে থাকি, তবে সেলফ কিউটটা হতে পারে। আর সব যেগুলো টেম্পারি ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয় আমাদের বিভিন্ন কন্ডিশনার গুলো বা বিভিন্ন ইমপ্রেশন ম্যাটেরিয়ালস গুলো, সেগুলো হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে। আর সবার কাছে দোয়া চাচ্ছি এই কারণে যে আমার ভাইয়া অসুস্থ, উনি ইয়েতে আছেন, হসপিটালাইজেশন আছে, উনি কোভিড পজিটিভ। উনি আজকে ওনাকে ঢাকায় শিফট করা হয়েছে, আমি একটু টেনশনে ছিলাম বা টেনশনে আছি। তো আজকে ভোরাতে একটু খারাপের দিকে ছিল, তারপরে সকালে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, সেটেল আছে। যে জন্য মাঝে মাঝে মেসেজ করতেছি। ভাবিও আছে, ভাবিও ডক্টর, ভাইয়া ডক্টর, ওনারা ইয়েতে আছে রাসেল স্কোয়ারে। সবাই দোয়া করে একটু। ভালো থেকো, আল্লাহ হাফেজ। অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।